মানুষের জন্য, মাটি ও মানুষের জন্য মনন, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশ চায়। আর সেই কাজটি করতে হলে অবশ্যই আমাদেরকে বিশ্বাসীদের সমন্বয়ে অগ্রসর হতে হবে। একা একা বিচ্ছিন্নভাবে আমরা কাজ করতে পারি না। বিগত 8 বছর নিরলস প্রয়াস চালিয়ে আজকে আমরা বাংলাদেশের প্রতিটি বড় শহর, ছোট শহর, জেলা সদর, প্রত্যেকটা থানায় আমরা কিছু না কিছু সাংস্কৃতিক আবহাওয়া তৈরি করতে পেরেছি। আমরা চেষ্টা করি সংস্কৃতির 4টি বৃহৎ অঙ্গনে কাজ করার জন্য। বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি জনাব তফাজ্জল হোসেন খান, যিনি সঙ্গীতের ক্ষেত্রে আমরা কি কি করা উচিত সে বিষয় নিয়ে ভাবছেন, তার দল নিয়ে কাজ করছেন। আপনারা আজকে তার প্রেজেন্টেশন দেখবেন। কবিতা বাংলাদেশের সভাপতি জনাব আল মুজাহিদি এবং তার সাথে আছেন সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি কবি মাহফুজুর রহমান আকন। রয়েছে আমাদের আবহমান বাংলার যে চারু ও কারুশিল্প, তার ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন দেশের সকলের পরিচিত কার্টুনিস্ট জনাব ইব্রাহিম মন্ডল। এবং রয়েছে চলচ্চিত্র নাট্য সংসদ, যার উদ্যোগে আমরা চলচ্চিত্র নাট্যের ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি কাজ করা দরকার, কোনটাকে আমরা প্রমোট করব, কোনটাকে আমরা বাদ দেব, সে বিষয়ে আমরা দেশ ও জাতিকে একটা গাইডলাইন দিতে চাই। সেদিকে আমরা এগিয়ে নিতে চাই এবং আমরা আশা করি আমাদের সাথে দলে দলে লোকেরা যোগ দেবে। কারণ এদেশের মাটি ও মানুষ সত্য সুন্দরের পূজারী, তারা সত্য সুন্দরের পক্ষে। সত্য সুন্দরকে টিকিয়ে রাখার জন্য তারা জীবন দিতে পারে, এই কথা তারা 24-এ প্রমাণ করে দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছেন এই দেশে ভূতুম পেঁচা সাজিয়ে, ভূত প্রেতের মুখোশ বানিয়ে পয়লা বৈশাখ পালন করা হতো। আমরা সাফ জানিয়ে দিয়েছি বাংলাদেশে পৌত্তলিকতার কোনো স্থান হবে না। যার যার ধর্ম সে করবে, কিন্তু একটি ধর্মকে, একটি ধর্মের বিশ্বাসকে সংস্কৃতির নামে একটা পুরো জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা সরকারের কাছে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক পরিচয়, আইডেন্টিটি যতক্ষণ পর্যন্ত ঠিক করতে না পারবেন, বাংলাদেশকে ঠিক করতে পারবেন না। এই সাংস্কৃতিক অবক্ষয়ের কারণে এদেশে দুর্নীতিবাজ, চোর, ঘুষখোর তৈরি হয়েছে। সেখান থেকে তাদেরকে বের করতে হলে তাদের জীবনে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। দেশীয় সাংস্কৃতিক সংসদ আপনাদেরকে সাথে নিয়ে এদেশে গুণগত পরিবর্তন করতে চায়। আমি একটি কথা মনে করিয়ে দিই, আমাদের শৈশব থেকে আমরা যতীন্দ্রমোহন বাগচির কবিতা পড়েছি, আমরা অনেক বড় বড় অন্য ধর্মের লেখকের বই পড়েছি এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি। সুতরাং এখনো আমরা সকল ধর্ম মতের সমস্ত ভালো কাজকে ওম করে বাংলাদেশি সংস্কৃতির একটি নতুন ভিত্তি তৈরি করতে চাই। সেই ভিত্তি তৈরি করার আহ্বান জানিয়ে আমাদের, আপনারা যা যা আমাদের কার্যক্রম পেয়েছেন সেই কার্যক্রম সবগুলো আজকে এখানে একটু একটু করে আপনারা দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, আমাদের ঘরগুলোকে একটি ফুলের বাগানে পরিণত করুন, আমাদের শিশুরা গান গেয়ে উঠুক সত্য সুন্দরের জন্য, এবং আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে সত্যমুখী করুন। খোদা হাফেজ। ধন্যবাদ আজম ওবায়দুল্লাহকে চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমরা এখন একটা কবিতা আবৃত্তি শুনবো। আমরা অনেকগুলো গান শুনলাম, বক্তব্য শুনলাম, চলুন একটা কবিতার আবৃত্তি শুনি। মঞ্চে আসছেন গাজী শাহ মাকদুম, খুলনার প্রেরণা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সেক্রেটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুলনার প্রেরণা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের স্মৃতি বিজড়িত এবং কবি মতিউর রহমান মল্লিকের আদরে গড়া বলা যায় একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এবং আবুল কাশেম মিঠুনের স্মৃতিধন্য আমাদের খুলনার এই সাহিত্য সাংস্কৃতিক সংগঠন প্রেরণার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। নিবেদন করছি আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতাটি। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোস্তে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোস্তে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, শাবাশ ভাই শাবাশ দি শাবাশ তোর শমশেরে, পাঠিয়ে দিলি দুশ্মন সব জখর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তোর তীর তেজ তলোয়ারে। খুব কিয়া ভাই খুব কিয়া, বুঝ দিল ওই দুশ্মন সব বিলকুল সব হো গিয়া। খুব কিয়া ভাই খুব কিয়া, হুর্র হো হুর্র হো হুর্র হো হুর্র হো। দস্যুগুলাই সামলাতে যে এমনি কামাল কামাল চাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো কামাল তুনে কামাল কিয়া ভাই। শির হতে এই পাও তোকে ভাই লাল লালে লাল খুন মেখে, রণভীতুদের সন্দিবাণী শুনবে কে। ইন্দারিদের খুন রঙিন নখ ভাঙা এই নীল সঙ্গীন, তৈয়ার হয় হরদম ভাই ফাটতে চিকার শত্রুদের। হিংসুক দল জোর তুলেছি শক্তদের, সবাস জোয়ান সাবাস হিনজীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। এমনি করে রে এমনি জোরে রে, হিনজীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। ওই চেয়ে দেখ আসমানে আজ রক্ত রবির আভাস। সাবাস জোয়ান সাবাস, সাবাস জোয়ান সাবাস। হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের, তাই তারা আজ নাস্তানাবুদ আমরা মোটেই হই নিজে। পরের মুলুক লুট করে খায় ডাকাত তারা ডাকাত, তাই তাদের তরেই বরাদ্দ ভাই আঘাত শুধু আঘাত। তুই বলো ভাই সেনাত, হুর্র হো হুর্র হো হুর্র হো হুর্র হো। দনুজ দলে দুলবে দাদা এমনি কামাল কামাল চাই, কামাল তুলে কামাল কিয়া ভাই, ও কামাল তুলে কামাল কিয়া ভাই। আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ, তুই মুলুকের কুস্তি করে চোর দেখানো কদিন বেশ। উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই, এই তো চাই এই তো চাই, থাকলে স্বাধীন সঙ্গে আছি, নেই তো নাই নেই তো নাই, এই তো চাই এই তো চাই। হুর্র হো হুর্র হো হুর্র হো হুর্র হো, परवाह नहीं जाने दो भाई जो गया, किल्ला फतेह हो गया दुश्मन सब हार दिया। गश्त चलो पाँव मिलिए गाह लिए हाथ তুলিয়ে এমনি করে দাঁড়ে দাঁড়ে এক দুই তিন পা মিলিয়ে ঢেউয়ের মতন যাই। আজ স্বাধীন এদেশ আজাদ মোরা বেহেশত হোনা চাই, আজ স্বাধীন এদেশ আজাদ মোরা বেহেশত হোনা চাই। ধন্যবাদ ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জি জি গাজী শাহ মাহদুমকে। কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতার চমৎকার আবৃত্তি শুনলাম আমরা। এবার আমরা শিশুদের পরিবেশন উপভোগ করব। মঞ্চে আসছে ডিভাইন কালচারাল গ্রুপের শিশু শিল্পীবৃন্দ। এই যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার ছোট্ট ছোট্ট, এরা সব ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে প্রোগ্রাম করে, সাধারণত এরকম হলে এরা প্রোগ্রাম করে অভ্যস্ত নয়। এদের জন্য জোরে একটা করতালি। শিশুদের পরিবেশনে আমরা এখন মুগ্ধ হব। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কতগুলো ফুটফুটে ফুল এসে দাঁড়াচ্ছে সুন্দর করে। এরা হচ্ছে সবাই ডিভাইন কালচারাল গ্রুপের সব বড় বড় সদস্য। আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় বড় পারফর্মার এরা। চলুন তাদের গান শুনে আমরা মুগ্ধ হই। এদিকে
নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতরে ভালো ছড়ায় আলোর ভেতর আলো। নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতরে ভালো ছড়ায় আলোর ভেতর আলো। নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। হয়তো তুমি যা বলো তা পুরনো, তা যেন নতুন করে সাজানো। হয়তো তুমি যা বলো তা পুরনো, তা যেন হয় নতুন করে সাজানো। হয়তো তুমি যা বলো তা পুরনো, তা যেন হয় নতুন করে সাজানো। নতুন ভাষা, নতুন আশা, নতুন ভাষায় নতুন আশায় নতুন করে রাঙানো। নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। নিয়ে নাও, করেনি কেউ যা ভাবেনি কেউ, তাই ভাবনাতে সাজাও। নতুন নতুন বিষয়গুলো মাথায় নিয়ে নাও, যা করেনি কেউ যা ভাবেনি কেউ, তাই ভাবনাতে সাজাও। প্রাণের ভেতর সাজাও তুমি নতুন প্রাণ, গানের ভেতর নতুন সুরের কলতান। প্রাণের ভেতর সাজাও তুমি নতুন প্রাণ, গানের ভেতর নতুন সুরের কলতান। প্রাণের ভেতর সাজাও তুমি নতুন প্রাণ, গানের ভেতর নতুন সুরের কলতান। নতুন পথে যেতে যেতে, নতুন পথে যেতে যেতে, নতুন দিনের গান ধরো। নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। নতুন কিছু করো তুমি, নতুন কিছু করো, যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। যা ভালোর ভেতর ভালো ছড়ায় আলোর ভেতর আলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাদেরকে, চমৎকার পরিবেশন উপভোগ করলাম আমরা ডিভাইন কালচারাল গ্রুপের সব বড় বড় ক্ষুদে শিল্পীদের কণ্ঠে। একটা প্রোগ্রাম হয় লিটল বিগ শট, এরা হচ্ছে সব লিটল বিগ শট। আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে ক্ষুদে প্রতিভা খুঁজে বের করে ডেনিস হার্ভের উপস্থাপনা, সেই এরা হচ্ছে আমাদের সেই লিটল বিগ শটস। সম্মানিত শুধু আমরা এখন একটি আবৃত্তি শুনব। আমাদের মাঝে আছেন বরেণ্য আবৃত্তিকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শরীফ বাইজিদ মাহমুদের জন্য একটা করতালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশীয় সাংস্কৃতিক সংসদের আজকের এই আয়োজনে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং খুব ভালো লাগছে যে একটি মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে পুরনো ভাই বোনদের সাথে দেখা হচ্ছে এবং খোলা মন নিয়ে কিছু করার চেষ্টা আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কথা না বলে কবিতায় আসি। কবিতা পড়ব আমাদের প্রিয় কবি আল মাহমুদের আমাদের মিছিল, চেষ্টা করব, আর সাথে ছোট্ট একটি ছড়া পড়ব ইনশাআল্লাহ। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস পায়। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যাই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ আলো কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা, আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি। আমরাও থামব না। দর্শক, বলেছিলাম যে আমাদের বন্ধুবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, তিনি একটি ছড়া লিখে পাঠিয়েছিলেন আজ থেকে সপ্তাহখানেক আগে। সেই ছড়াটি না পড়ে পারছি না, কারণ আজকে আমরা যখন এখানে এই সুন্দর পরিবেশে এসির মধ্যে থেকে অনুষ্ঠান করছি, কালচারাল অনুষ্ঠান উপভোগ করছি, তখন ফিলিস্তিনে বোমা পড়ছে অহরহ। আমার প্রিয় ভাই বোনদেরকে তারা হত্যা করছে, এবং তারা ইসরায়েলি জায়নবাদী সরকার, তারা ইসরায়েলের পোড়া মাটি গ্রহণ করেছে। আমরা সবাই শোকাহত, কিন্তু কবি বলছেন শক্তি বানাও শোককে। এই ছড়াটি করছে, ছোট্ট একটি ছড়া। শক্তি বানাও শোককে, মাহফুজ রহমান আখন্দ। ফিলিস্তিনে জ্বলছে আগুন বক্ষে, বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে। ফিলিস্তিনে জ্বলছে আগুন বক্ষে, বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে। রাফা শহর ধ্বংস এখন, পাথর চাপায় লাশ, দিনে দিনে বদলে দিল গাজার ইতিহাস। নারী শিশুরা হাজারি, আকাশ বাতাস হচ্ছে ভারী। লড়তে হবে গাজার ভূমি মুক্ত করার লক্ষ্যে, বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে। ইতিহাসের ছিন্ন পাতায় হায়না শকুন হাসে, রক্তখেকো দানবগুলো হাসছে তাদের পাশে। জেগে ওঠো সালাহদ্দিন, স্বাধীন করো ফিলিস্তিন। জেগে ওঠো সালাহদ্দিন, স্বাধীন করো ফিলিস্তিন। কান্না থামাও, গর্জে ওঠো, শক্তি বানাও শোককে। বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে। ফিলিস্তিনে জ্বলছে আগুন বক্ষে, বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে।
সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শরীফ ভাইজান মাহমুদকে। হ্যাঁ, ফিলিস্তিন স্বাধীন হবে। কবিতাটি শুনতে শুনতে মাহির জাহানের একটা গানের কলি মনে পড়ছিল, প্যালেস্টাইন টুমরো উইল বি ফ্রি। আসলে প্যালেস্টাইন স্বাধীন হবে, স্বাধীন সত্তা নিয়ে বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে যে হ্যাঁ, আরেকটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ অলরেডি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘাটে এখনো বাধা আছে, সেটাও অতিক্রান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথায় বলে ভ্যারিয়েশন ইজ দ্য স্পাইস অফ লাইফ, বৈচিত্র্য জীবনে মশলা আনে। কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে চাই, কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে ভয়েস ছাড়া সাউন্ড এফেক্টের কোনো ব্যবস্থা নেই। আমরা গান পরিবেশন করছি কণ্ঠ দিয়ে, আল্লাহ যেটুকু দিয়েছেন এটুকুই, সঙ্গে একটু সুর, একটু কথা, একটু তাল, একটু লয়, এর মধ্যেই আমরা ভ্যারিয়েশন আনতে চাই। এবার সেই ভ্যারিয়েশনের অংশ হিসেবে আমরা একটি অভিনয় দেখব। মঞ্চে আসছে অভিনেতা মনিরুল ইসলাম এবং তার দল। অভিনয়ের বিষয়টি আমরা অভিনয়টা দেখেই বুঝে নেব। হ্যাঁ, মঞ্চে আসছে অভিনেতা মনিরুল ইসলাম, মাসুদ রানা এবং শফিক আদনান। তাদের পরিচয়, তারা সুপার বাটপার। চলুন দেখি তারা কি দেখায়, আমাদের সঙ্গে বাটপারি কতটা করতে পারে। হ্যালো, কি হাসিস কে? আপনি হাসেন তাই? আরে আমি তো স্লোগান দেওয়ার জন্য হাসিটাকে দিচ্ছি। ওই দল পাল্টাইছেন, এখন আর ওই স্লোগান চলে না। না না, আমি তো বলতেছি জয়পুরহাট কোন দিকে? এদিকে এদিকে। ও, আচ্ছা। ওই মানে তোকে আমি ওই শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত দিয়ে দিলাম। আমাকে শাহবাগ পর্যন্ত বাংলাকে, আমি কি ট্রাফিক? আরে না রে, মানে ওইটুকু চান্দা তুই তুলবি। ও আমি বুঝি নাই, আমি মনে করছি ছাত্রকে মতো বোধ হয় ওই গাড়ি ঘোড়া খেলা। আরে না পাগলা, আমার তো তকদির ভালো, ভাগ্য ভালো। আচ্ছা ওস্তাদ, বল। আপনারা কি জিনিস গেল 16 বছরও খাইছেন, এখন পোল্ট্রি মারার পরে আপনিও পোল্ট্রি নিয়ে খাওয়া শুরু করছেন। আর শালা আমরা সে আগের থেকেই একই দল করি, তারপরেও। আরে বাবা, এই জন্য তো তোদের সাথে যোগ দিয়েছি। আচ্ছা বাদ দেখুন, সামনে তো নির্বাচন, হ্যাঁ নির্বাচন করেন কিসের জন্য? আমরা তো চাঁদাবাজি করতেছি। আরে বাবা, এখন চাঁদাবাজিটা হচ্ছে পরকীয়া প্রেমের মতো। আর যদি ফিক্সড ক্ষমতায় আসি, হ্যাঁ, তাহলে তোমার কাছে চাঁদাবাজি হবে বিয়ে শাদীর মতো। তাই তো কই, এই মাথা নিয়ে আপনি 16 বছরও খাইছেন। আরে পাগলা, যার মাথা আছে সে 16 বছরও পারবে, 32 বছরও পারবে। তো একটা কথা, নির্বাচন যদি হইয়া যায়, তাহলে কিন্তু আমি নিতাম, আপনি আমার লগে থাকেন। আরে বাবা, তোর তো কইলামই, তোর তো দিয়েই দিলাম। তো এই শোন, তুই ঈদের পরে। কোন ঈদ? কোন ঈদ সেটা আমি কইছি নাকি? ও, তুই নিতে হবে ঈদের পরে। এখন আমি আগে ঈদের আগে খাই না। শোন, আচ্ছা। তার আগে শোন, এই নির্বাচনের আম কালেকশন করা লাগবে না? হ, রসদ। এই জন্য কি করবি? কি আর করবো, চান্দা ছাড়া তো কোনো উপায় নেই, তাহলে চুরি করি। আরে না, চুরি চান্দা এগুলো তো দুর্বল মেধার কাজ। হ্যাঁ, বাটপাটি। বাটপারি। কবরটা কার? সিকোনালি। সেকোনালির কবর। ওই কবর নিয়ে শুরু হবে। কবর নিয়ে পারবো না, কবর দেখলেই ডর করে। আরে বাবা, ডরের কি আছে? চান্দা, বাটপানি এগুলো কবর টবর থেকে ডরালে হবে না। শোন, হ্যাঁ। আমি তোকে কই সহজ কথা, এত সময় নাই। এই কবর আছে না, হ্যাঁ, এই কবরের লোক ও আগে ওই দল করতো। ওই 16 বছর যারা খাইছে, 16 বছর যারা। আপনার লগেই যারা ছিল, একসাথেই করছি। হ্যাঁ। শোন, এখন মরছে তো, ওর ওপরেই শুরু করবো। ওর ছেলে বেঁচে আছে না, হ্যাঁ, মইরা তো বাচ্চাই গেছে। ওর ছেলের কাছ থেকে এখন টাকা কালেকশন করবো। কেমনে জানিস? শোন, তুই কবরের মধ্যে ঢুকবি। হ্যাঁ, কি কর, আমি মরি নাই। তুই মরিস নাই রে বাবা, টাকার জন্য মানুষ কত কিছু করে। আর তুই একটু খালি কবরের মধ্যে ঢুকতে পারবি না। ঢুক।
কবরের মধ্যে ঢুকবি, আমি ওর ছেলেকে নিয়ে আসবো, হ্যাঁ। আমি বলবো তোমার আব্বার থেকে টাকা পাবো, হ্যাঁ হ্যাঁ। এরপরে তুই খালি ভেতর থেকে আওয়াজ দিবি, তারপরে কি কোয়া লাগে কবরে, তুই কবরের ভিতর ঢুকবি। আস্তে খেলাটা সময় নাই রে। ওরে বাবা রে, ফেরেশতা ধরবে আবার। এই তো, শালার সুকুনালি কেমনে এই কবরের মধ্যে আসিল রে? এই ঢুকছিস? বড় ভাই ঢুকছি ঢুকছি। এই কবরের ভেতরটা কেমন রে? এই রে অন্ধকার, ওমা সাপ, এই শালার বেদি রে, এই বেশি তোর কাছে তেরি শালার ব্যাগ আচ্ছা শোন, এই শোন, অনেক টাকার বিষয় তো, কষ্ট করে একটু কিছুক্ষণ থাক, আমি ওর ছেলেরে ডাক দিই। এ শিপন আলীর ছেলে বাড়িতে আসো নাকি? কেডায়? তোমার আব্বার বন্ধু। আব্বার বন্ধু? আসো, চেহারাটা দেখাও আগে রে বাবা। হ্যাঁ আইতাছি, আমি একটু বলে। এই এই কুদ্দুস, এই 50,000 টাকা রেডি করছি কুরবানির বাবা, আমার পকেটেই আছে, আমি নিয়ে আসতেছি। তুমি শিপন আলীর ছেলে? আমি হ্যাঁ আমি দেখি আপনি আমারও ধরে কান্দাছেন কেন? ওরে তুমি শিপন আলীর বুঝলাম তো আমি সিকন আলীর ছেলে, কিন্তু আপনি কেন? আপনি তো চিন্তা করতেছেন না। বাবা মারা গেল। আসছে ও যাক, চোখের বাড়ি তো রাখতে পারি না বাবা। সুখের মানে বুঝলাম, কিন্তু আপনারা তো সিলভার প্রবলেম। না, তোমার বাবার বন্ধু, একসাথেই আন্দোলন সংগ্রামে ছিলাম। হ্যাঁ এখন কথা হচ্ছে কি, তোমার আপু তো মারা গেছে। সে তো মারা আচ্ছা, গেছে। কেমন বদমাইশ কত, কেমন বদমাইশ। আচ্ছা, মারা যাওয়ার আগে মানুষ তো একটা কথা কয়, কথা কয়েও গেল না। তো শোনো, যা করছো করছো, তোমার আব্বার থেকে আমি 50,000 টাকা পাইতাম বাবা, হ্যাঁ ওইটা একটু দিয়ে আব্বা দাও। তো কোনোদিন কয়েও গেল না যে এরকম 50,000 টাকা পাই কেউ। তোমার আব্বা আগে থেকে এরকম চাপা স্বভাবের, কোনো কথা কয় না, মরার আগে আমাকে কইলো না কিছু কত। আমি তো আপনার সত্যি চিন্তা করতেছি না, আব্বু তো এ বাবা, এগুলো ভনিতা করো না, এখন সময় কম। তুমি যদি বিশ্বাস না হয়, আমার হকের টাকা আমার যাবে না। তুমি কবরের মাটি কত কবে, তুমি কবরে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো, কবরে থেকে কথা বলবে? তুমি জিজ্ঞেস করে দেখো, তোমার আব্বার কবরের কাছে আসো, জিজ্ঞেস করো, ডাকো। কবরের মধ্যে আব্বা কেমনে কথা বলবে? আরে ডাকেই ডাকো না কেন? আব্বা আব্বা এ, আব্বা আব্বা, একটা লোক মারা গেছে, কত সুন্দর করে একটু মোলায়েম ভাষায় ডাকবা, ডাকবা আব্বা আব্বা, এভাবে ডাকো। অনেকদিন ধরে তো ডাকিও না আব্বা। আব্বা আব্বা এই চোখে পানি আনা লাগে না, বাপের ডাকো, কোনো সম্মান শ্রদ্ধা নাই, চোখে পানি আনা, ডাকো 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 ডাকো। শোনো, ডাকে জিজ্ঞেস করো, বাবা এই লোক কি টাকা পাবে কিনা, তোমার বন্ধু বান্ধব তাড়াতাড়ি। আব্বা আব্বা, এই লোক কি তোমার কাছ থেকে 50,000 টাকা এই পাবি নাকি তোমার কাছ থেকে নাকি? হ্যাঁ, আবার কও। হ্যাঁ হবা ভরে এবা আব্বা, এই ফেরেশতা আমারে বাইরে ফাটায় ফাটায় দিতেছে রে। এবা তাড়াতাড়ি দে, গত 16 বছর মেলা টাকা কামাই করতে কিছু নিয়ে আসতে পারি নাই কবরে। এবা তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে, আসন শুক্রবারে মসজিদে একটু মিলাদ দিয়ে দিস। আচ্ছা আচ্ছা দেব না আব্বা। মিলাদের কথা যা কইছে কইছে, টাকা 50-এর কথা কইছে তো। আসন এবা, তোর ফুপুর জমি তো আমি বাইরে খাইছি, তুই তোর বোনের জমি বাইরে খাইস না বাবা, ওর হকের ধন দিয়ে দিস। আচ্ছা, ওগুলো পরে দেখো, ওগুলো নিয়ে কথা নাই। তোমার আব্বা কইছে যে তুমি নিশ্চিত হয়েছো তো, এখন টাকাটা নিয়ে এসো, যাও। টাকা আছে আমার কোরবানির 50,000 টাকা পকেটে নেই। দাও বাবা, তাছাড়া আমার ফেরেশতা ওটা মারামারি শুরু করে দিছে। পারিস না, আমার বোনের ভালো এই, এই, মারতেছে, মারতেছে। মারবে না, মারবে না, শোনো, এ বাবা, এ শোনো, এ বাবা, শোনো। তুমি যাও, তুমি যাও, বাদ বাকিটা আমি দেখতেছি। আপনার কতদিন করবো? যাও, 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 যাও। এ বন্ধু, ইরে বাবা, এই শালার জিন্দগি আসিল কেমনে? এই, এটা কি দেও রে? পানি ব্যাগ মুইতে দিছে। শোন, আসলে টাকার জন্য খুব কষ্ট করতে হয় রে পাগলা। আরে এত কষ্ট জানলে টাকা কামাই করতাম না। ওই জন্য তো তোকে দেবো না। ইয়া কর, ও সাহায্য আমার ভাইটা দিয়ে দেন, আমি যাই। তো দিলাম তো, কি শাহবাগ থেকে একদম বাংলা মোটর তো। বাবারে বাকির নাম ফাঁকি, নগদে যেটা পাইছো না ভাগ করে নেই। তো কইলাম যে আমি দেবো, তো তোকে সামনে ঈদের পরই দেবো। আমার লাগবে না, আপনি এমনই দেন, এটার ভাগ দেন, শাহবাগে আপনি যে টাকা তুলেন।
আচ্ছা শোন, তোকে না হয় আমি ওই বাইতুল মোকাররম থেকে ওটা পুরোটা দিলাম, যা। না না মানে দেন না একটু। শোন, এতগুলো টাকা। হ্যাঁ আচ্ছা দেখ তো চাঁদটা কি সুন্দর না? সুন্দর তো ওই ইউসুফ সরকারের মতো লাগে। চাঁদটা দেখ, নির্বাচনের পরে সাত সুন্দর হয়ে যাবে। তুই চাঁদটা দেখ, এইরকম চাঁদ দেখলেই তো সুন্দর কিছু পাওয়া যাবে, বুঝতে পারছিস? তুই চাঁদ দেখ। মনে হচ্ছে যে তাদের এই পাশেই আমরা দুই নেতা খালি বিরিপ করতে পারি, নির্বাচন কবে দিবেন কবে দিবেন। আর আমরা আসতেছি এই পাশ থেকে স্ট্যান্ডে চান্দা কালেকশন করে। বড় ভাই আপনাকে কিন্তু আমি তুমি আলাদা আলাদা নির্বাচন নির্বাচন করে কে সবাক দিব না, আমার চান্দাটা আবার দাও। ধন্যবাদ মনিরুল ইসলাম এবং তার দল মাসুদ রানা এবং শফিক আন্নানকে চমৎকার একটা বিষয় ফুটিয়ে তুলেছে তাদের অভিনয়ের মাধ্যমে। সম্মানিত সুধী, এখন আমরা একটি গান শুনব। নজরুল সঙ্গীত মঞ্চে আসছে শিল্পী নাসিরউদ্দিন আল মামুন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নাসিরউদ্দিন আল মামুন। মামুন ভাই, নাসির ভাই আসছেন তো? মনে হয় নাই একটা আছে ভাই। আমি যদি আরব হতাম মদিনারি আমি যদি আরব হতাম মদিনারি এই পথে চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পয়জার তার लगतो এসে আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম অগ্নি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তুরে। চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তুরে। চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে
হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার পক্ষে এসে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার পক্ষে এসে চোখে আমার বইতো নদী এসে আমি যদি আরব হতাম মদিনারি আমি যদি আরব হতাম মদিনারি এই পথে মোর চলে যেতে নূরে নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি ধন্যবাদ নাসিরউদ্দিন মামুনকে চমৎকার পরিবেশনার জন্য। সম্মানিত সুধী, আমরা আজকে যেই সংগঠনের ব্যানারে এখানে একত্রিত হয়েছি সেই দেশীয় সাংস্কৃতিক সংসদের কর্মকাণ্ডের উপরে আমরা এখন একটা ডকুমেন্টারি দেখব। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আয়োজনকারী প্রতিষ্ঠানের নামে একটি লম্বা ফেরিস্তি অর্থাৎ সাইটেশন পাঠ করা হয়। এটাও সাইটেশন, তবে ভিজুয়াল সাইটেশন। চলুন আমরা দেখে নিই। স্বর্ণালী সম্ভারে সাজায় জীবন, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ 2017 সালের 24 জানুয়ারি তার যাত্রা শুরু করে। ঐতিহ্যের লালন ও নৈতিক মননের বিকাশ সাধন এর লক্ষ্য উদ্দেশ্য। জাতীয় এই সংগঠনটি জেলা ও মহানগর ভিত্তিক শাখা সংগঠন প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে এবং গুরুত্বপূর্ণ প্রায় 300 থানায় কার্যক্রম শুরু করেছে। সাহিত্য সংস্কৃতির পেশাভিত্তিক কার্যক্রম জোরদার করার জন্য পেশাভিত্তিক জাতীয় সংগঠন ও প্রতিষ্ঠা ও পরিচালনা করছে। আদর্শিক ধারার চলচ্চিত্র ও নাটক আন্দোলনের প্রত্যয় বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ। চারুকারু শিল্পীদের জাতীয় সংগঠন হিসেবে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ। ইসলামী সঙ্গীত চর্চা প্রসারে শিল্পী, সুরকার ও গীতিকার সমন্বয়ে সঙ্গীতের জাতীয় সংগঠন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র। কবি ও কবিতার জাতীয় সংগঠন কবিতা বাংলাদেশ। শিশু কিশোরদের মনন বিকাশে জাতীয় শিশু কিশোর প্রতিষ্ঠান ঢাকা শিশু কিশোর ফাউন্ডেশন। চলমান ক্ষয়িষ্ণু ধারার বিপরীতে মননশীল প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছে দেশজ প্রকাশন। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি 97টি বই প্রকাশ করেছে। প্রতি বছর 21শে বইমেলায় নিজস্ব স্টলের মাধ্যমে সাহিত্য আন্দোলনে তার সক্রিয় অবস্থান তৈরি করেছে। জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার আয়োজন, কবিতা, গল্প, উপন্যাস, শিশু সাহিত্য ও প্রবন্ধ এই 5টি বিভাগে অপ্রকাশিত মৌলিক, সৃজনশীল এবং বাংলা ভাষায় রচিত পাণ্ডুলিপি পুরস্কারের জন্য আহ্বান করা হয়। 2017 সালে 17টি পাণ্ডুলিপি বিজয়ী ঘোষণা এবং তাদেরকে পুরস্কার প্রদান এবং বই প্রকাশ করা হয়। এরপর 2019 সালে ক্যাটাগরি ভিত্তিক একটি করে 5টি পাণ্ডুলিপিকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী অমর একুশে গ্রন্থমেলা 2020-এ নির্ধারিত পাণ্ডুলিপিগুলো সর্বোচ্চ মান বজায় রেখে বই আকারে প্রকাশ করা হয়। প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা ও প্রকাশনা উৎসব 2024। সৃজনে উৎসবে জাগে প্রাণ স্লোগানে 2023 সালে প্রথম প্রকাশ প্রকল্প হাতে নেয় দেশীয় সাংস্কৃতিক সংসদ। যারা নতুন লিখছেন এবং পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন কিন্তু নানা প্রতিকূলতায় প্রকাশ করতে পারছেন না, তাদের প্রথম বই প্রকাশ করে এগিয়ে দেওয়াই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। দেশজ প্রকাশন বিভিন্ন বিষয়ের উপর সারা দেশের 26 জন নতুন লেখকের বই প্রকাশ করে এবং সংবর্ধনার আয়োজন করে। রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে
30 ডিসেম্বর 2024 দেশের নবীন প্রবীণ লেখক সাহিত্যিকদের উপস্থিতিতে নতুন লেখকদের সংবর্ধনা দেওয়া হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের উল্লেখযোগ্য বিভিন্ন কার্যক্রমের মধ্যে ফররুখ জন্ম শতবর্ষ উদযাপন ও স্মারক প্রকাশ। 2018 সাল কবি ফররুখ আহমেদের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে গঠন করা হয় ফররুখ জন্ম শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি। উদযাপন কমিটির উদ্যোগে ফররুখ জন্ম শতবর্ষে ঢাকা সহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলো নানামুখী কর্মসূচি পালন করা হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদ কবির অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে উন্মুক্তভাবে তুলে ধরতে দীর্ঘ প্রায় 3 বছরের প্রচেষ্টায় 1000 পৃষ্ঠার সমৃদ্ধ জন্মশত উদযাপন স্মারক প্রকাশ করে। কোরবানি প্রোগ্রাম সম্মানিত কবি সাহিত্যিক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে 2019 সাল থেকে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পশু কোরবানির আয়োজন করা হচ্ছে। কোরবানির গোশত বিতরণ প্রোগ্রামের আওতায় প্রতি বছরই কয়েকটি পশু কোরবানির ব্যবস্থা করা হয়। শতাব্দী প্রকাশ শতাব্দী সুস্থ ধারা সাহিত্য সংস্কৃতির মুখপত্র। দেশব্যাপী নতুন নতুন লেখক তৈরি এর প্রধান লক্ষ্য। পত্রিকাটির প্রথম সংখ্যা জানুয়ারি থেকে জুলাই 2019-এ প্রকাশিত হয়। বর্তমানে এটি ত্রৈমাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে শতাব্দীর 9টি সংখ্যা প্রকাশিত হয়েছে। বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের উপর দেশের একমাত্র ইংরেজি ভাষার ম্যাগাজিন। দেশীয় সাংস্কৃতিক সংসদ দায়িত্ব গ্রহণ করলে দীর্ঘ 1 দশক পর 2022 সাল থেকে নতুন কলেবরে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব বাংলা শর্টস বাংলাদেশ মুভি ক্লাবের পরিবেশনায় দেশীয় সাংস্কৃতিক সংসদ অক্টোবর 2022-এ বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলা শর্টস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব 2019 অনুষ্ঠানের আয়োজন করে। কবি সাহিত্যিক ও শিল্পীদের সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর এটি একটি কেন্দ্রীয় কল্যাণমূলক উদ্যোগ। 2020 সালে গঠিত এই তহবিল থেকে এ পর্যন্ত শিক্ষা, চিকিৎসা, বিয়ে সহ কয়েকটি সামাজিক বাস্তবতায় প্রায় অর্ধসহস্রাধিক গ্রহীতাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মল্লিক রচনাবলী প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের প্রাণ পুরুষ কবি মতিউর রহমান মল্লিকের হাতে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা লাভ করেছে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, যাদের প্রকাশনায় মল্লিক রচনাবলী স্থান পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কবি মল্লিকের গান, কবিতা, প্রবন্ধ ও অন্যান্য রচনাবলীকে একত্রিত করে দেশীয় সাংস্কৃতিক সংসদ 6 খণ্ডের প্রায় 2400 পৃষ্ঠা মল্লিক রচনাবলী প্রকাশ করেছে। মে 2024-এ লেখক প্রকাশক অধিকার সংরক্ষণ শীর্ষক সেমিনার অনলাইন জুম প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা লেখক প্রকাশকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। কালচারাল লিডারশিপ প্রোগ্রাম বাস্তবায়ন দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার অভিপ্রায়ে 2024 সালে অক্টোবর মাসে ঢাকার আল ফালা মিলনায়তনে জাতীয়ভাবে দিনব্যাপী কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সারা দেশের জেলা মহানগর থেকে আগত নেতৃস্থানীয় 3 শতাধিক সাহিত্য সাংস্কৃতিক দায়িত্বশীলগণ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এছাড়া রংপুর, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে বিভাগীয় আঞ্চলিক লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশের শুধুমাত্র সাহিত্য সংস্কৃতির খবরাখবর একটি প্ল্যাটফর্মে উপস্থাপনের লক্ষ্যকে সামনে রেখেই 2023 সালের 1 নভেম্বর এটি যাত্রা শুরু করে। নববর্ষের প্রকাশনা প্রকাশ দেশীয় সাংস্কৃতিক সংসদ দেশব্যাপী সুস্থ ধারার সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দিতে নানা প্রকাশনা উপকরণ তৈরি করেছে। 2021 সাল থেকে দেশীয় সাংস্কৃতিক সংসদ দেয়ালিকা, ক্যালেন্ডার, কলম ও কালচারাল ডায়েরি প্রকাশ করে আসছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় এবং শাখা ভিত্তিক স্থানীয়ভাবে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ এবং ইসলামী বিভিন্ন দিবস পালন করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে শিল্পী সাহিত্যিকদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। সাহিত্য সাংস্কৃতিক জগতের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক ও প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের প্রতিটি শাখায় দেশীয় সাংস্কৃতিক সংসদ তার সরব উপস্থিতি জারি রেখেছে। নতুন বাংলাদেশ গড়তে নব সাংস্কৃতিক হাওয়া বয়ে দিতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে দেশীয় সাংস্কৃতিক সংসদ, ইনশাআল্লাহ। চমৎকার। আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদের কার্যক্রম সম্পর্কে অবগত হলাম এই ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এখন
দেশীয় সাংস্কৃতিক সংসদের এই 8ম সাংস্কৃতিক উৎসব স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি অনুরোধ করতে চাই দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর মনোয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাগরিবের নামাজ সমাগত, আমরা বিরতিতে যাব। আমি দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধ ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইকে, সম্মানিত অতিথিবৃন্দুকে সাথে নিয়ে আমাদের মোড়ক উন্মোচনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি পরম শ্রদ্ধ কবি আল মুজাহিদি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। মঞ্চে আসবেন কবি মোশাররফ হোসেন খান। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শিল্পী তাফাজ্জল হোসেন খান ভাইকে। মঞ্চে আসবেন শরীফ বাইজিদ মাহমুদ, ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, কবি জাকির আবু জাফর। মঞ্চে আসবেন ডক্টর কামরুল হাসান স্যার। মঞ্চে আসবেন ইব্রাহিম মণ্ডল ভাই, প্রফেসর ডক্টর কলিউল্লাহ স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসবেন কবি সুলাইমান আহসান ভাই। মঞ্চে আসবেন হাসান আলিম ভাই, কবি হাসান আলিম ভাই, কবি আমিনুল ইসলাম। মঞ্চে আসবেন বাংলাদেশ কালচারাল একাডেমির সম্মানিত সভাপতি আবিদুর রহমান ভাই। মঞ্চে আসবেন স্মারকের সম্মানিত সম্পাদনা পরিষদের সদস্যদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নির্বাহী সম্পাদক ইয়াসিন মাহমুদ এবং সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাহবুব মুকুল ভাই আছেন, মাহবুব মুকুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাহবুব মুকুল ভাই অসুস্থ, হঠাৎ করে হয়ে পড়েছেন, আল্লাহ তাকে সুস্থ করুন। আল্লামা ইকবাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব ইব্রাহিম বাহারি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইব্রাহিম বাহারি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মঞ্চ আসবেন নাসির হেলাল ভাই। নাসির হেলাল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের জনাব জাহিদ চৌধুরী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো সম্মানিত উপস্থিতি, দেশীয় সাংস্কৃতিক সংসদের 8ম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটা সমৃদ্ধ স্মারক করার চেষ্টা করেছি। এখানে গুণীজনদের লেখা রয়েছে। স্মারকটি মোড়ক উন্মোচনে ইতিমধ্যেই অতিথিবৃন্দ মঞ্চে এসেছেন। আমি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে সম্মানিত সভাপতি, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতিকে মোড়ক উন্মোচনের জন্য অনুরোধ করছি। সবাই করতালি দিয়ে মোড়ক উন্মোচন হচ্ছে দেশীয় সাংস্কৃতিক সংসদের 8ম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক উন্মোচন করছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদি। আমি মঞ্চে সম্মানিত বিশেষ অতিথিদের কাছে স্মারক পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথিদের হাতে স্মারক পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, করতালি দিয়ে আমাদের
আজকের অতিথিদেরকে আপনারা এই পর্বটিকে সুন্দর করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব স্মারক 2025 এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মঞ্চে যারা অতিথিরা রয়েছেন, আজকে এই উৎসব স্মারক উন্মোচন করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা মাগরিব নামাজের বিরতিতে যাচ্ছি।